মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আর বেঁচে নেই। 6 দিন আপ্রাণ চেষ্টা করেন সিএমএইচের চিকিৎসকরা। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ প্রধান উপদেষ্টার। সচিবালয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। আরও 2 মাস বাড়ল সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। নাগরিকের স্পর্শকাতর তথ্য দেদারসে বেচাকেনা নিরাপদ নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য এনআইডির কার্যক্রম ইসির অধীনে রাখতে মানববন্ধন। ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ প্রস্তুত সবচেয়ে দায়িত্ব সেটারই অংশ হলো এনআইডি। তো এনআইডি ইলেকশন কমিশন অধীনে থাকবে। কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট ভোটার তালিকা প্রণয়ন এই সবগুলো করবার জন্য নির্বাচন কমিশন বিশ্বাস করে নির্বাচন কমিশনের অধীনে এনআইডি থাকবে। বিসিএস এর চিকিৎসকদের আবেদনের বয়সসীমা 2 বছর বাড়িয়ে 34 করার প্রস্তাব মন্ত্রণালয়ের। সংকট থাকায় জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে 2000 ডাক্তার। 3 দিনের সফরে কিছুক্ষণ পরেই ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। 1 লাখ উদ্বাস্তুর সাথে করবেন ইফতার। পিলখানা হত্যার ঘটনায় 239 বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ। পরে আদেশ দেবেন আদালত। বিস্ফোরক মামলায় 286 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। ট্রেন ছিনতাইয়ের ঘটনার পর আবারও আলোচনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। পাকিস্তানের নিয়মিত তৎপরতার পাশাপাশি টক্কর দিতে চায় চীনের সাথেও। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর। জানায় দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2 বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দর্শক, এ ব্যাপারে আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আইএসপিআর কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? লোপা, প্রথমে মাগুরা জেলা হাসপাতাল, তার পরবর্তীতে ফরিদপুর জেলা হাসপাতাল, তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সিএমএইচে সম্মিলিত সামরিক বাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসাটা দিয়েও 8 বছরের আসিয়াকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে আসিয়া চলে গেছে এবং পুরো দেশবাসীকে এক করে তার উপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে দুপুর আজ 1টায় আসিয়ার মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি লোপা, গতকালও আসিয়ার 3 বার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরও 2 বার এই একই ধরনের তার শরীরের যে সমস্যা সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায়। এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল, যে সিপিআর পদ্ধতি দুপুর 12টার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরেনি। মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে 4 জনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং
তার মৃত্যুকে এত ছোট শিশুর উপরে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল। সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরত দেশে চলে গেছেন। তো আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে মুক্ত হবে, মূলত সেই প্রশ্ন রাখার পাশাপাশি তিনি সামাজিক যে নিরাপত্তা সেই বিষয়গুলো হয়তো আসিয়ার এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষের সামনে ফুটে আসবে। এবং তার পাশাপাশি একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, যে আমি শুরুতে যেটা বলছিলাম যে মোট 4টি হাসপাতাল, প্রথমে মাগুরা, তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএইচ হাসপাতালে সবভাবেই কিন্তু চেষ্টা করা হয়েছে আসিয়াকে যতদূর সম্ভব স্বাভাবিক জীবনে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার পরে। কিন্তু আমরা যদি 6 দিন আগে চিকিৎসকরা যে কথাগুলো বলেছেন যে তার আসিয়ার শরীরের বিভিন্ন অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল চিকিৎসকদের জন্য। লোপা। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে আলিমুজ্জামান আলিম আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন। আলিম, খুবই দুঃখজনক একটি খবর আমরা জানতে পারলাম, শিশুটিকে আর বাঁচানোই গেল না। আসামিদের কি অবস্থা, এই মামলার তদন্ত কাজ কত দূরে গিয়েছে, আসামিরা কিছু বলেছে কিনা, আপনি এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই। লোপা, আসলেই খুবই দুঃখজনক ঘটনা। আজ কয়েকদিন ধরেই কিন্তু মাগুরাই এই একটি বিষয় নিয়েই কিন্তু মানুষের মুখে সবসময় কিন্তু এই শিশুটিকে নিয়েই তারা কথা বলছিল। তো আমরা যতদূর জেনেছি, পুলিশের সাথে কথা বলেছি, আমরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসামি 4 জনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে। বাংলার প্রধান আসামি যে হিটু শেখের 7 দিনের রিমান্ড চলছে, তার সাথে তার ওয়াইফ জায়েদা বেগম এবং তার 2 ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডে সেরকম কোনো তথ্য দেয়নি, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি যে গত 10 তারিখে কিন্তু আসামিদের যে 3 জন পুরুষ আসামি, তাদের কিন্তু ডিএনএ স্যাম্পল কিন্তু নিয়েছে। আর এখন পর্যন্ত আসামিরা রিমান্ডেই তারা আছে। আমাদেরকে খুব একটা তেমন কোনো তথ্য কিন্তু পুলিশ আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারেনি। আলিম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 3 মাসের মধ্যে মাগুরার শিশু ধর্ষণকারীদের বিচারের দাবি করেছে নারী অধিকার আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত সহ 6 দফা দাবিতে এই মানববন্ধন করে সংগঠনটি। তারা দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তাছাড়া বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এবং শরিয়া আইনের ভিত্তিতে বিচার কাজ পরিচালনার দাবিও ওঠে। মানববন্ধনে বক্তারা সারা দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অশ্লীলতাহানির নিন্দা জানান। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নারীদের নিরাপত্তা প্রদান করতে হবে। মানববন্ধনে নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান 6 দফা দাবি উত্থাপন করেন। দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নারী নির্যাতন ট্রাইব্যুনাল মাধ্যমে বিচার কার্য কিভাবে দ্রুত পরিচালনা করা যেতে পারে সেই ব্যাপারে সরকার পদক্ষেপ নেবেন। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে। এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করতে হবে, আর এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানানো হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়। সেখানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক নিপীড়ক অপরাধের পাহারাদারি এবং মজলুমের উপর অত্যাচারী চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।
আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন নারীসহ আন্দোলনকারীদের শারীরিকভাবে নিপীড়ন বন্ধ করতে হবে। এছাড়া অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশের কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবি জানানো হয়। নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পূর্ব শর্ত হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ সাপেক্ষে দ্রুত স্থায়ী সংস্কারের পথে সরকারকে হাঁটতে দেখব বলে বিশ্বাস রাখতে চাই। হামলা মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, ন্যায়সঙ্গত যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না। ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আওয়ামী লীগ সরকারদের। সুতরাং এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। পঞ্চগড়ে শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত সৌরভ। পরে ধর্ষণের চেষ্টা করে। কান্নার শব্দে শিশুর মা তাকে খুঁজতে গেলে সৌরভের ঘরে যান। ঘটনার প্রতিবাদ করলে শিশুটির বাবাকে মারধরও করে অভিযুক্ত। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে সৌরভকে আটক করা হয়। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আসামি মোহাম্মদ শরীফুল ইসলাম সৌরভ তার প্রতিবেশীর শিশুকন্যাকে তার শয়নঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এই ঘটনা প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে, ধর্ষণ মামলা। আসামি শরীফুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 29 ধারা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। বিজ্ঞপ্তিতে যমুনার পার্শ্ববর্তী এলাকা হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডের কথা উল্লেখ রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তৃতীয়বারের মতো আরও 60 দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা অর্পণ করা হলো। এই ক্ষমতা 15 মার্চ থেকে পরবর্তী 60 দিনের জন্য অর্পণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 13 জানুয়ারি থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বছরের 17 সেপ্টেম্বর সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। নাগরিক হিসেবে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ? সরকারের কাছে থাকা আপনার তথ্য যে যার তার কাছে চলে যায়নি, এর কি নিশ্চয়তা? সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাদের তথ্য কি নিরাপদ? আখলাকুস সাফার রিপোর্টে দেখুন এসবের উত্তর মেলে কিনা। বের করতে পারি, ওনার কল লিস্টটা বের করতে পারি, কার সাথে কথা বলছে এসএমএস লিস্টটা বের করতে পারবো, ওনার ফোনের আইএমই ডাটা বের করতে পারবো, ওনার এই এনআইডি দিয়ে কতগুলো নাম্বার তোলা আছে এটা আমরা বের করতে পারবো। এটা কি যে কোনো ব্যক্তির? হ্যাঁ, যে কোনো ব্যক্তি। নাগরিকের এমন স্পর্শকাতর তথ্যের এক্সেস কি যার তার কাছে থাকতে পারে? যদি নাই হয়, তাহলে সামাজিক মাধ্যমে এসব বিজ্ঞাপনের কি মানে? বিষয়টা বুঝতে আমরা যোগাযোগ করি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে। কোনো প্রতিষ্ঠান বা দোকান নয়, তারা কিন্তু কাজ করেন শুধু অনলাইনে। ফোন নম্বর দিয়ে এনআইডি তথ্য, সাইন কপি, সার্ভার কপি, বায়োমেট্রিক তথ্য, জন্ম নিবন্ধন, আয়কর রিটার্ন, কল লিস্ট সব বিক্রি করছে তারা। এমনকি মোবাইলে আর্থিক লেনদেনের অত্যন্ত গোপনীয় ওটিপিও বাইপাস করে তারা। আমরা যে সময় অ্যাকাউন্ট করছি আমরা হলো 657 জন, এর অনেক বেশি আছে ওর কাছে ইউজার।
মানে ধরা যায় 2000 ইউজার আছে ওর কাছে, মানে 2000 মানুষ ওর ওয়েবসাইটটা ইউজ করে, 2000 মানুষ যে কারো তথ্য চাইলেই সহজেই বের করতে পারবে। এটার জন্য সে কত টাকা করে নিচ্ছে? এই শুধু এই বায়োমেট্রিকের জন্য ও 131 টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য কি এভাবে পাওয়া সম্ভব? জবাব এলো হ্যাঁ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যও কি নেওয়া সম্ভব? স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টাটাও করা যাবে, প্রধান উপদেষ্টাটাও চাইলেও করতে পারবো। আচ্ছা, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাটা করি তো। বিকাশে দেয়া হলো 131 টাকা। 5 মিনিট পর নাগরিকের তথ্য তো সিকিউর নয়, বরং স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য সিকিউর নয় যা দেখা যাচ্ছে। এনআইডি নাম্বার আছে, নাম আছে, জন্ম তারিখ আছে, পিতামাতার নাম, স্ত্রীর নাম, জন্মস্থান, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মানে একটা জাতীয় পরিচয়পত্রের কার্ডে যা থাকে সবকিছু আছে। উপদেষ্টা কার কার সাথে ফোনে কথা বলেছেন তাও কি জানা সম্ভব? 1200 টাকা খরচের বিনিময়ে তাও পাওয়া গেল। নম্বর, কল ডিউরেশন, আইপি, আইএমইআই, এমনকি যেখান থেকে ফোন এসেছে বা গিয়েছে সে ঠিকানা সহ। মানে এগুলো সব করা হয়েছে এখানে? এখান থেকে করা হয়েছে। কতজনের? 17 জনের। শুধু এআইডি থেকে 17 জনের? 17 জনের করা হয়েছে। জন্ম নিবন্ধন করা হয়েছে 4 জন। হ্যাঁ, আর এখানে যেগুলো এপিআই ইউজ করা হয়েছে জন্ম নিবন্ধনের, এই সবগুলা এপিআই দিয়েছে হলো আপনার সিস্টেম অ্যানালাইস্ট। এই মূল ওয়েবসাইটটা অপারেট করতেছে একজন ব্যক্তি, কিন্তু ওর সাথে আবার সরকারের যত সিস্টেম অ্যানালাইস্ট বা কর্মকর্তা আছে ওর সাথে কানেক্ট আছে। দরজার তালা অক্ষত, অথচ চুরি হয়ে গেছে সব, এমনকি বিক্রিও হয়ে গেছে। প্রশ্নটা হলো, এসব তথ্য কিনে কি করে মানুষ? সবচেয়ে বেশি করা হয় ব্ল্যাকমেইল। ধরুন আপনার নম্বর ব্যবহার করে এমন কোনো অপরাধ করা হলো যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, অথচ দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায়। 6 বছর ধরে নাগরিকের তথ্যের এমন যাচ্ছে তাই অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কাউকে দেওয়ার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য শুভ হবে না, এমন দাবি নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের। এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনেই রাখতে সকালে কমিশন ভবনের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, 13 কোটি ভোটারের তথ্য 25টি ধাপে সুরক্ষিত আছে কমিশনে। ভোটারদের অনুমতি ছাড়া এই তথ্য কোনো প্রতিষ্ঠানকে হস্তান্তর কখনোই গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের অধীনে এনআইডি না থাকলে ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ কমে যাবে, জানান তারা। আগামী মঙ্গলবারের মধ্যে 2023 সালের আইন বাতিল না হলে সারা দেশের কমিশন কার্যালয়ে 4 ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ, প্রস্তুত, সবকিছু তার দায়িত্ব। সেটারই অংশ হলো এনআইডি। সো এনআইডি ইলেকশন কমিশনের অধীনে থাকবে। সুষ্ঠু ভোট ব্যবস্থাপনা এবং কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট ভোটার তালিকা প্রণয়ন, এই সবগুলো করবার জন্য নির্বাচন কমিশন বিশ্বাস করে নির্বাচন কমিশনের অধীনে এনআইডি থাকবে। জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্বাচন কর্মকর্তারা। সকালে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে 2 ঘণ্টা চলে কর্মসূচি। অংশ নেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এনআইডি সেবা ইসির অধীনেই রাখার দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। রাজশাহীতে মানববন্ধন করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে বিভিন্ন দফতর থেকে নাগরিকদের তথ্য চুরি হয়েছে। সেখানে নির্বাচন কমিশন সতর্কতার সাথে তথ্য সংরক্ষণের কাজ করছে। একই দাবিতে নেত্রকোনায় কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তারা। তারা এনআইডি সেবা স্থানান্তর না করতে সরকারের প্রতি আহ্বান জানান। নওগাঁতেও পালিত হয়েছে অবস্থান কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার সহ কর্মকর্তা কর্মচারীরা। তারা দাবি করেন, এনআইডি পরিষেবা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। নাগরিকের ভোগান্তি রক্ষায় এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছেন তারা। স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 34 করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইন্টার্নশিপ সহ এমবিবিএস কোর্স 6 বছরের,
সেই বিবেচনায় 34 বছর করার প্রস্তাব করা হয়েছে। জানান সংকট থাকায় জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া বঞ্চিত চিকিৎসকদের জন্য 7000 সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। ডক্টর সাইদুর জানান, দাবি থাকলে মন্ত্রণালয় দিতে যৌক্তিকতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে, তবে রোগীদের জিম্মি করা যাবে না। জানান, ম্যাটসের কোর্স কারিকুলাম সংশোধনে কমিটি করা হয়েছে। বেসরকারি চিকিৎসকদের পে স্কেল নয়, সর্বনিম্ন বেতন কাঠামো ঠিক করে দেওয়া হবে। বিসিএস স্বাস্থ্যে 32-এর বদলে যেহেতু চিকিৎসকদের কোর্সটি 5 বছরের এবং 1 বছরের ইন্টার্ন, অর্থাৎ তাদের 6 বছর লাগে ডিগ্রি সমাপ্ত করতে, এই বিবেচনায় আগেও এটা 2 বছর বেশি ছিল। আমরা সেই প্রস্তাবটি আবার পাঠিয়েছি 34 করার জন্য। প্রায় 7000-এরও বেশি বিশেষজ্ঞ সুপার নিউমারি পদ সৃষ্টি করে বিশেষজ্ঞদের মধ্যে থাকা ক্ষোভ এবং বঞ্চনার অবসান ঘটানোর উদ্যোগ নিয়েছি। আজ 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। বিকেল 5টায় গুতেরেসের ঢাকায় পৌঁছানোর কথা। সফরে তার কর্মসূচিগুলো হবে মূলত শুক্র ও শনিবার। শুক্রবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। শনিবার সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন। তারপর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন এবং সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। গুতেরেসের সম্মানে শনিবার ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন প্রধান উপদেষ্টা। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। 16 মার্চ তিনি ঢাকা ছাড়বেন। রাজধানীর সচিবালয়ের সামনে গতকাল 2 ইন্টার্ন চিকিৎসককে মারধরের প্রতিবাদ ও 4 দফা দাবি আদায়ে সিলেট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে হাসপাতালে কাজে যোগ দেননি তারা। এতে রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষাও বর্জন করেছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। এমবিবিএস ও বিডিএস ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল 1 দফা দাবি পূরণ হলেও বাকি 4 দফা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত। এই মামলায় আরও একজন সহ মোট 287 জন সাক্ষ্য দিয়েছেন আদালতে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এই দিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাইদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন 178 জন। শুনানি ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এ সময় কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য পরস্পরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। শিল্প খাতে অস্থিরতায় একটি স্বার্থান্বেষী মহল জড়িত, তাদের প্রতিহত করতে কাজ করছে পুলিশ। গাজীপুরে এই মন্তব্য করলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ভোগড়া বাইপাস শিল্পাঞ্চল পুলিশ 2-এর বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি। আইজিপি বলেন, শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ঘিরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপি কাজ করছে বলেও জানান বাহারুল আলম। সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমন সেন্স এটা যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই, এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনো ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি। ঈদ উপলক্ষে দেশের প্রায় সব বাজারই সেজেছে নতুন পসরায়। রোজা পার হওয়ার সাথে সাথে বাড়ছে ক্রেতাদের ভিড়। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন গেলবারের তুলনায় দাম কিছুটা বাড়তি, কারো মতে হাতের নাগালেই সব পণ্যের দাম। নিরাপত্তায় সজাগ দৃষ্টি প্রশাসনের।
হকার থেকে সুপারমার্কেট, বেচাকেনায় সরগরম নোয়াখালীর বিপণী বিতানগুলো। ঈদের কেনাকাটায় দাম নিয়ে চলছে ক্রেতা বিক্রেতাদের বাকবিতণ্ডা। দেশি বিদেশি পণ্যের ভিড়ে গুরুত্ব পাচ্ছে ক্রেতার রুচি পছন্দ। ঈদ আবদারে নারীদের সাজ পোশাকের তালিকাই লম্বা। পিছিয়ে নেই শিশু সহ সব বয়সীরা। ভিড় বাড়ার আগেই কেনাকাটা সারতে চান অনেকে। ভিড় বাড়ার আগে নিজেরা নিরিবিলি কেনাকাটা করে ফেলতেছি, যেন কোনো রকমের ঝুট ঝামেলা না হয়। বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারও বিরক্ত হয় বেশি মানুষজন থাকলে। খুব একটা ভালো লাগতেছে না এখনো, তাও দেখতেছি এখনো কেনা হয় নাই। আর কসমেটিক্স দেখতেছি, কিছু কিছু জিনিস কিনছি। কোয়ালিটি অপেক্ষা দাম একটু বেশি, সবকিছুর দামই সব বেশি বলতেছে, আগে থেকে অনেক দাম বাড়ছে। এখানে ঈদের জামাগুলো খুব সুন্দর, এটা আমার খুব ভালো লাগছে। পাঞ্জাবির দামটাও মোটামুটি সীমিতের মধ্যে আছে এবং ছোট বাচ্চাদেরও জামা কাপড় দেখেছি, সেগুলো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বিক্রেতারা বলছেন দেশি পণ্যের দাম নাগালের মধ্যেই। আমদানি খরচ আর ডলারের দাম বাড়ায় বিদেশি পণ্যের দাম কিছুটা বাড়তি। আমরা আশা করি আরও অনেক বেশি কাস্টমার আসবে। এখনও আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছি। যেহেতু ডলারের দাম একটু বাড়তি চলতেছে, বিদেশি পণ্যটা একটু দাম বেশি। কাস্টমার মনে করেন যেটা ভালো দেশি, যেটা রিজনেবলের ভিতরে ওইটাই বেশি কিনতেছে। বাহারি পোশাকে সেজেছে নেত্রকোনার দোকানপাটও। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। পাকিস্তানি কারিজমা আগানোর অনেক, আর এখানে অনেক ভালো কিছু পাওয়া যায়, তাই এখানে প্রথম রোজার আগে এসে পড়ছি। যে পিস দেখা গেছে যে আমরা 2000 টাকাতে কিনছি, এইবার 2700-2800 টাকা কিনতে। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু আগেভাগেই মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। বেচাকেনা আল্লাহর রহমতে আমাদের ভালো, সব দিক দিয়েই কালেকশনও ভালো। অন্যান্য বছর প্রথম রোজা থেকে একটু চাপ থাকে, এবছরের চাপ একটু কম। ঈদবাজারে ছিনতাই, চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ প্রশাসন। দিচ্ছেন অন্যদের সতর্ক থাকার পরামর্শ। সাদা পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি, যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণী বিতানে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপদে ঘরে ফিরতে পারে। কমন একটা বিষয় আছে যে আসলে যার যার বাড়ি সে নিরাপত্তা বিধান করাটা জরুরি। পাশাপাশি আমরা তো থাকবই, আমাদের পুলিশিং ব্যবস্থা সার্বক্ষণিকভাবেই থাকতেছে। বিক্রেতারা বলছেন প্রতিদিনই বাড়ছে বেচাকেনা। প্রত্যাশা 15 রোজার পরে জমে উঠবে পুরো দমে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চট্টগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা 2 ভাই বোন সহ 3 জন নিহত হয়েছেন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল পূরবী পরিবহনের বাসটি। দোহাজারী পৌরসভা রেল স্টেশন রোডের প্রবেশ মুখ এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় শিক্ষার্থী ওয়াকার উদ্দিন আদিম ও রিকশা চালক রুহুল আমিনের। পরে উম্মে হাবিবা রিজভিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক ও সহকারী, তবে জব্দ করা হয়েছে ঘাতক বাসটিকে। এদিকে দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। ভোরে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের চাপ্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। চাপ্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটির সাথে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণ হারায় চালক। পরে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাকিস্তানে ভয়াবহ ট্রেন ছিনতাই মিশনের পর আবারও আলোচনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এই অভিযান পরিচালনা করে পুনরায় সংবাদ শিরোনামে বিদ্রোহী সংগঠনটি। একের পর এক ভয়ঙ্কর সব অপারেশন চালিয়ে বরাবরই বেলুচিস্তানের ইতিহাসে সরব বিএলএ। স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরাসরি পাকিস্তান সরকারের সাথে যুদ্ধে তো জড়িয়েছেই, চোখে চোখ রেখে কথা বলতে চায় চীনের সাথেও। আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও জনসংখ্যায় সবচেয়ে কম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান। ভারতবর্ষ ভাগ হওয়ারও মাস 6 পর বিশাল এই অঞ্চলটি যুক্ত হয় পাকিস্তানের সাথে। তখন থেকেই একের পর এক বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় উত্তপ্ত বেলুচিস্তান। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সংঘটিত হয় বেলুচিস্তানে। দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ টেনে বারবারই মাঠে নেমেছে সংখ্যাগরিষ্ঠ বালুচ জনগোষ্ঠী। অভিযোগ, প্রাকৃতিক সম্পদে ঠাসা হলেও পাকিস্তান সরকারের শোষণে পরিণত হয়েছে সবচেয়ে গরিব প্রদেশে।
এখন পর্যন্ত মোট 5 বার অভ্যুত্থান আন্দোলন হয়েছে বেলুচিস্তানে, যার সর্বশেষটি থেকে 2000 সালের দিকে উৎপত্তি হয় বালুচ লিবারেশন আর্মির। মারি সম্প্রদায়ের হাত ধরে স্বাধীনতার ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। তবে 2006 সালে আরও জোরালো কার্যক্রম শুরু করলে সংগঠনটিকে নিষিদ্ধ করে পাকিস্তান। হত্যা করা হয় বিএলএর প্রখ্যাত নেতা নওয়াব আকবর বুকতিকে, মেরে ফেলা হয় প্রতিষ্ঠাতাকেও। শীর্ষ নেতাদের হারানোর পর পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় গোষ্ঠীটি। কখনো সেনাবাহিনীকে টার্গেট করে, কখনো বা সাধারণ নাগরিকদের ঢাল হিসাবে ব্যবহার করে অভিযান চালিয়েছে বিএলএ। শুধু তাই নয়, 2018 সালে করাচিতে চীন দূতাবাসে এবং 2022 সালে করাচি বিশ্ববিদ্যালয়েও হামলা করে তারা। বেলুচিস্তানে চীনের মাল্টিবিলিয়ন ডলারের একাধিক প্রকল্পকেও টার্গেট করার নজির রয়েছে বালুচ লিবারেশন আর্মির। বর্তমানে বিএলএর নেতৃত্ব দিচ্ছেন পলিটেকনিক ডিপ্লোমাধারী বশির জাইব। ধারণা করা হয়ে থাকে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বেশিরভাগ শীর্ষ কমান্ডই উচ্চশিক্ষিত, গ্র্যাজুয়েটের থেকে শুরু করে যাদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তাও। আছে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, এমনকি মার্কিন অস্ত্রও। তবে সংগঠনটির বেশিরভাগ নেতাই এখন কার্যক্রম পরিচালনা করছেন প্রতিবেশী ইরান ও আফগানিস্তান থেকে। আজ বিএলএর কার্যক্রম শুধু মারি উপজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটির নেতৃত্বের পরিবর্তন হয়েছে। বালুচ সম্প্রদায়ের শিক্ষিত ব্যক্তিত্ব, যাদের অনেকেই একসময় অহিংস বালুচ ছাত্র সংগঠনের অংশ ছিল, তারাই এখন সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে বালুচিস্তানে থাকা বিশাল বিশাল কয়লা খনি বালুচ লিবারেশন আর্মির আয়ের মূল উৎস, কিন্তু গোষ্ঠীটির অর্থায়নের পেছনে ভারত সরকারকেই দোষারোপ করে থাকে পাকিস্তান। বিএলএর সাম্প্রতিক অভিযানগুলো দেখলে বুঝতে পারবেন সেগুলো কতটুকু কার্যকরী ছিল, কেননা তারা বহু আমেরিকান অস্ত্র ব্যবহার করেছে। 2021 সালে তাদের যখন আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয়, এইসব অস্ত্র সংগ্রহ করা তাদের জন্য সহজ ছিল। সাম্প্রতিক সময়ে হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে বিএলএ। গেল বছরেই 1.5 শতাধিক অভিযান চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি। অনিক রহমান, যমুনা নিউজ।